পরীক্ষায় কিভাবে ৭০ মার্কস থেকে ৭০ পাওয়া যায় তার সুপার টেকনিক। ডে স্টুডেন্ট, নিজেকে একবার প্রশ্ন করো তো কিভাবে তুমি এমসিকিউ দাগালে ৭০ মার্কস থেকে ৭০ মার্কস পেতে পারো। কি অবাক হলে? তাই তো, টেনশনের কোনো কারণ নেই ডে স্টুডেন্ট, আমি তোমাদের সাথে সেই টেকনিকটি শেয়ার করব কিভাবে তুমি এমসিকিউ দাগালে ৭০ মার্কস থেকে ৭০ পাবে। সো ডে স্টুডেন্ট, তাহলে চলো আমরা ভিডিওটি বিস্তারিত আলোচনা করি এবং দেখে নিই কীভাবে আমরা ৭০ মার্ক থেকে ৭০ মার্কস পেতে পারি। ওকে ডি স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এমসিকিউ। সো এমসিকিউতে ভালো করা সুপার টেকনিক, তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে আমরা এমসিকিউতে কিভাবে সুপার টেকনিকে ভালো করতে পারি। সো এমসিকিউতে ভালো করার জন্য আমরা 3টি উপায় বের করেছি। একটি উপায় হচ্ছে কমন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, কিভাবে আমি এমসিকিউ দাগাবো এবং টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। অর্থাৎ এই 3টি কাজ তুমি যদি সঠিকভাবে করতে পারো তাহলে তো কিন্তু তুমি ৭০ মার্কস থেকে ৭০ পেতে পারো অনায়াসে। সো এই টেকনিকটা এখন তোমাকে জানতে হবে তুমি কীভাবে কাজগুলো করবে। আমরা এখন স্টেপ বাই স্টেপ তোমাকে জানানোর চেষ্টা করব, যাতে করে একজন দুর্বল স্টুডেন্ট থেকে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুব ভালোভাবে তার সমস্যাটি উপলব্ধি করতে পারে এবং সেই সমস্যাটাকে সমাধান করার মাধ্যমে তার যে কাঙ্ক্ষিত ফলাফল সে যেন তা অর্জন করতে পারে ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো দেখে নেই। সো প্রথম প্রশ্ন হচ্ছে কমন পাওয়ার উপায়, কিভাবে তুমি কমন পেতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আর মাত্র তোমাদের হাতে রয়েছে একটি সপ্তাহ। এই এক সপ্তাহের ভিতর তুমি কিভাবে কমন পেতে পারো, কিভাবে পড়াশোনা করলে তুমি এমসিকিউগুলো অনেকটা কমন পেতে পারো, সেই উপায়গুলো আমি তোমাকে এখন একটু বলবো। আশা করি তুমি বুঝতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, প্রথমেই বলবো তুমি যদি প্রশ্ন কমন পেতে চাও, তুমি যদি এমসিকিউ কমন পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বোর্ড বই রিডিং পড়তে হবে। যে ভালো বোর্ড বই রিডিং পড়বে বা বারবার প্র্যাকটিস করবে রিডিং পড়ার এবং সেই জ্ঞানগুলো মাথার ভিতর রাখতে পারবে, সে কিন্তু প্রশ্ন অবশ্যই কমন পাবে। স্টুডেন্ট মাথায় অবশ্যই রাখবে, তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বোর্ড বই রিডিং পড়তে হবে, কারণ তোমাদের সিলেবাসের বাইরে থেকে কোনো এমসিকিউ করা হবে না। বারবার বলছি, তোমাদের বোর্ড বই ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে চ্যাপ্টার শেষে এমসিকিউ সমাধান করতে হবে। ধরো ডি স্টুডেন্ট, তুমি যে কোনো একটি চ্যাপ্টার শেষ করেছো, সেই চ্যাপ্টার শেষ করার সময় তুমি দেখতে পাবে বইয়ের শেষের দিকে অথবা চ্যাপ্টারের শেষের দিকে কিছু এমসিকিউ রয়েছে, অর্থাৎ বোর্ডের কিছু এমসিকিউ রয়েছে। এই এমসিকিউগুলো তোমাকে কী করতে হবে, সমাধান করতে হবে। তার মানে বইয়ের যে এমসিকিউগুলো রয়েছে তুমি যদি সেগুলো সলভ করতে পারো তাহলে তুমি সেখান থেকে 10% এমসিকিউ কমন পাবে। তাহলে ডি স্টুডেন্ট, তুমি বুঝতে পারছো যে বইয়ের এমসিকিউগুলো কতটা গুরুত্বপূর্ণ। তৃতীয় নম্বরে রয়েছে বিগত সালের প্রশ্নগুলো তোমাকে সমাধান করতে হবে। আবারও বলছি, বিগত সালের প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। ডে স্টুডেন্ট, যেহেতু বিগত সালের প্রশ্নগুলো তোমাদের কাছে নেই বা তুমি জানো না বিগত সালে কিভাবে পরীক্ষা হয়েছিল, কোন প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হয়েছিল তুমি কিন্তু জানো না, কিন্তু তোমাদের ধারণা আছে ডে স্টুডেন্টের কোথা থেকে প্রশ্ন করা হয়েছিল, কারণ বিগত সালগুলোতে কোনো পরীক্ষা হয়নি। এই বছরই তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে 10 বছর পর। সো 10 বছর আগে কিভাবে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটা তোমাদের কাছে নেই, এই জন্য হয়তো তোমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইজ করতে পারবে না। কিন্তু তুমি যেহেতু একজন এসএসসি স্টুডেন্ট, সো তুমি জানো যে তোমার এসএসসি বোর্ডে কী কী প্রশ্নগুলো এসেছিল খুব বারবার প্রতি বছর, কী কী প্রশ্ন এসেছে, কিভাবে এসেছে, কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কিন্তু জানো। তুমি যদি এসএসসি বোর্ড প্রশ্নগুলো সলভ করে থাকো তাহলেও কিন্তু তুমি এখান থেকে 20% কমন পেতে পারো ডে স্টুডেন্ট। সো যারা এখনও এসএসসি বোর্ড প্রশ্নগুলো সলভ করেনি, অবশ্যই বোর্ড প্রশ্নগুলো সলভ করো, তাহলে তুমি কিন্তু এখান থেকে 20% কমন পেতে যাচ্ছ ডে স্টুডেন্ট। 4 নাম্বার দেখো রে স্টুডেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে এমন এমসিকিউ তোমাকে কী করতে হবে, সমাধান করতে হবে। আবারও বলছি, বারবার পরীক্ষায় এসেছে, সেটা হতে পারে বিভিন্ন এমসিকিউ, সেটা হতে পারে বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেটা হতে পারে বিসিএস, সেটা হতে পারে প্রাইমারি, হতে পারে বিভিন্ন ব্যাংক জব, যে কোনো জায়গা থেকেই এমসিকিউ এসেছে, কিন্তু প্রশ্ন কিন্তু সেম প্যাটার্নেই রয়েছে। সো তুমি যদি সেই প্রশ্নগুলো মোটামুটি একটা ধারণা নিতে পারো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার কমন পাওয়ার নিশ্চয়তা অনেকটা বেশি হয়ে যায়। তো তুমি যদি এখান থেকেই প্র্যাকটিস করো তাহলে তুমি এখান থেকে 10% কমন পেতে যাচ্ছ ডিএ স্টুডেন্ট। আশা করি তুমি এতদূর পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর দেখো ডি স্টুডেন্ট 5 নাম্বার, যে টপিক থেকে প্রতিবার কোশ্চেন করা হয় তা অ্যানালাইজ করতে হবে। তোমাকে খুঁজে বের করতে হবে যে প্রতি বছর কোন টপিক থেকে প্রশ্ন করা হয়। সো যেহেতু তোমাদের কাছে বিগত সালের প্রশ্ন নেই, যেহেতু তুমি অ্যানালাইজ করতে পারছো না, কিন্তু তুমি তো এসএসসি পরীক্ষা দিয়েছো, তাই না? সো এসএসসি যেহেতু পরীক্ষা দিয়েছো, তুমি তো জানো যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে বারবার প্রশ্ন করা হয়ে থাকে বা কোন টপিকগুলো আসলে বিভিন্ন পরীক্ষায় আসার মতো, সেইগুলো তোমাকে অ্যানালাইজ করে ওই টপিকগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে।
সো তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি এখানেও 10% কমন পেতে পারছো, তাই না? সো এই যে এইভাবে তুমি যখন কমন পাচ্ছ তাহলে তুমি কিন্তু ৭০ থেকে ৭০ পাওয়া তোমার কাছে জাস্ট একটা ইজি ব্যাপার, কোনো সমস্যাই নাই যে তুমি ৭০ থেকে ৭০ মার্কস পাবে না। সো কীভাবে পাওয়া যায়, কীভাবে এমসিকিউ দাগাবে, এটাও কিন্তু আমরা পরবর্তীতে তোমাকে একটু পরেই বলে দিব। এরপর দেখো স্টুডেন্ট, নিজেই দুর্বল সাবজেক্ট বেশি সময় দেওয়া, অর্থাৎ তুমি তো জানো যেহেতু তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, তুমি স্টাডি করেছো, প্র্যাকটিস করতেছো এবং তুমি জানো যে তুমি কোন সাবজেক্টে সবচেয়ে বেশি দুর্বল, সেই সাবজেক্টে তোমাকে একটু বেশি সময় দিতে হবে। ধরো তুমি যদি ম্যাথমেটিক্সেই দুর্বল হয়ে থাকো তাহলে তোমাকে ম্যাথে বেশি সময় দিতে হবে, তুমি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকো তাহলে তোমাকে একটু ইংলিশে কী করতে হবে, বেশি সময় দিতে হবে, যাতে করে তুমি তোমার দুর্বলতার সময় বুঝে কাজে লাগাতে পারো স্টুডেন্ট। আশা করি তুমি তোমার দুর্বলতা খুঁজে বের করবে এবং সেই দুর্বলতাকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে দেখো নিজেকে বিশ্বাস করা এবং নিজেকে সময় দেওয়া। নিজেকে বিশ্বাস করতে হবে যে স্টুডেন্ট তুমি পারবে, তোমার দ্বারা এটা সম্ভব এবং তুমি যেহেতু এসএসসি পাস করেছো, সো তোমার কাছে এটা কোনো ব্যাপার না অ্যাডমিশন নেওয়া। সো তোমার দ্বারা এটা কাজ সম্ভব, তুমি অ্যাডমিশন নিতে পারবে এবং তুমি তোমার অ্যাডমিশন জার্নিতে উত্তীর্ণ হবে বলে আশা করছি। সো এই জন্য নিজেকে একটু সময় দিতে হবে, নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে যেন খুব তাড়াতাড়ি অসুস্থ না হয়ে যাও এবং তোমাকে 2 থেকে 3 মাস পরিশ্রম করতে হবে। যেহেতু তোমরা পরিশ্রম করেছো আর হাতে তোমাদের মাত্র একটা সপ্তাহ সময় রয়েছে, অর্থাৎ 7 দিনের মতো সময় রয়েছে, এই 7 দিনে তুমি খুব ভালোভাবে প্রস্তুতি নাও যাতে করে তোমার শরীরে কোনো অসুবিধা না হয়। ঠিকমতো খাওয়া দাওয়া করো, ঠিকমতো ঘুমাও, ঠিক আছে? ঠিক মতো টাইম মেনটেন করে পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি খুব সহজে নিজেকে প্রস্তুত করতে পারবে আর এই প্রস্তুত তোমাকে তোমার জার্নিতে অনেকটা এগিয়ে রাখতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের কমন ফর সেরা টেকনিক। সো এই টেকনিকগুলো তুমি যদি অবলম্বন করো তাহলে কিন্তু তুমি 1 সপ্তাহের ভিতরেও 100% প্রস্তুতি নিতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, যারা এখনও প্রস্তুতি নেওনি বা পড়তে বসনি, তোমরা এই টেকনিকগুলো অবলম্বন করো এবং খুব সহজে তুমি কিন্তু অবশ্যই 75% হলেও তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো আশা করি তুমি বুঝতে পেরেছো কীভাবে কমন পেতে হয়। সো এবার চলো তুমি কিভাবে এমসিকিউ দাগাবে যাতে করে তুমি 70-এর ভিতর 70 পেতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার একটু খেয়াল করো, তুমি এমনভাবে এমসিকিউ দেখাবে যাতে করে তোমার 70 থেকে 70-ই টার্গেট থাকে, ঠিক আছে? কিন্তু 70-এর ভিতর 70 পাওয়াটা এতটা সহজ না, অনেকটা কঠিন। সো 70-এর ভিতর যদি আমি 65 পেতে পারি, এটা তো আর কম কিসের। সো 65 যেন তোমার টার্গেট থাকে, তোমার টার্গেট থাকবে 70-এর ভিতর 70 পাওয়া, বাট এটা যদি না হয় তোমার জন্য মিনিমাম 65 তোমার যেন নাম্বার থাকে, এটা তোমাকে টার্গেট রাখতেই হবে ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? ওকে, এবার দেখো 1 নম্বরে তোমাকে কি করতে হবে সেটি হচ্ছে কোশ্চেন। তুমি যখন পরীক্ষা দিতে যাবা তোমাকে অবশ্যই কোশ্চেনটা কি করতে হবে, 2 থেকে 3 বার পড়তে হবে। আবারও বলছি, 2 থেকে 3 বার পড়তে হবে। তুমি ভালোভাবে পড়বে, খুব ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝে শুনে পড়বে যাতে করে তোমার প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে কি চেয়েছে সেটা যেন তুমি সঠিকভাবে অ্যান্সার দিতে পারো। অনেকে আছে প্রশ্ন তাড়াহুড়ো করা পড়ে ফেলে, যার কারণে সে সঠিক অ্যান্সারটা জানা থাকা সত্ত্বেও সে কিন্তু সঠিক অ্যান্সারটা দিতে পারে না। সো এই জন্য বলবো অবশ্যই প্রশ্নটা 2 থেকে 3 বার পড়বে। প্রথমত তুমি 1 থেকে সিরিয়াল করে পড়া শুরু করবে, আবার তুমি কি করবে, রিভার্স রিডিং করবে। রিভার্স রিডিং বলতে উল্টা পড়বে, অর্থাৎ শেষের দিক থেকে পড়া শুরু করবে। তাহলে কি হবে, তুমি যে প্রশ্নগুলো প্রথম দিক থেকে পড়ছিলে, যেগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছে, সেগুলো যখন তুমি আবার উল্টা দিক থেকে পড়া শুরু করবে সেগুলো কিন্তু তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে, অর্থাৎ 50 চান্স থাকবে তুমি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারবে স্টুডেন্ট। এই জন্য বলবো অবশ্যই প্রশ্ন ভালো করে বুঝবে, প্রশ্ন অবশ্যই সম্পূর্ণ পড়ে তোমাকে বুঝতে হবে যে এটা কি চেয়েছে সেটার অ্যান্সার দেখাবে। অর্ধেক প্রশ্ন পড়ে অ্যান্সার করার চেষ্টা করবে না, কারণ অর্ধেক প্রশ্ন পড়ে তুমি যদি অ্যান্সার করো তাহলে তোমার যে সঠিক অ্যান্সারটা হওয়ার কথা ছিল তুমি সেটা জানা সত্ত্বেও সেটা অ্যান্সার করতে পারো না, এই জন্য তোমার কিন্তু মার্কস কমে যাবে। বিষয়টা খেয়াল করে তোমাকে অবশ্যই 2 থেকে 3 বার প্রশ্ন পড়তে হবে, ঠান্ডা মাথায় পড়তে হবে, কোনো চাপ নেওয়া যাবে না ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? ওকে, এবার দেখো কোশ্চেনটাকে তোমাকে 3টি অংশে ভাগ করতে হবে। কোশ্চেনটাকে কয়টি অংশে ভাগ করতে হবে? 3টি। একটি সহজ অংশ ভাগ করতে হবে, তারপরে হচ্ছে মধ্যম অংশে ভাগ করতে হবে, আর একটি হচ্ছে কঠিন অংশে ভাগ করতে হবে। সহজ অংশ তুমি কিভাবে বুঝবে, তুমি প্রশ্ন যখন পড়বে তখন তুমি নিজেই বুঝতে পারবে এই প্রশ্নের অ্যান্সার তুমি 100% দিতে পারবে। কত পার্সেন্ট? 100% দিতে পারবে, তার মানে এটা তোমার কাছে সহজ। সো
আরও কিছু প্রশ্নের উত্তর তুমি পাবে যে প্রশ্নের অ্যান্সারগুলো তোমার কাছে 50-50 আছে, অর্থাৎ তোমার কাছে এই মুহূর্তে হয়তো শিওর অ্যান্সার নেই, কিন্তু তুমি জানো প্রশ্নটা এবং উত্তরটা তুমি পড়েছো, কিছু সময় দিলে তুমি ওই প্রশ্নের উত্তরটা দিতে পারবে, এই জন্য তোমার 50% চান্স রয়েছে। আরও কিছু প্রশ্নের উত্তর তুমি পাবা যেগুলো তুমি একেবারেই পড়োনি অথবা পড়েছো কিন্তু এই মুহূর্তে মনে নেই বা একটু চেষ্টা করতে হবে, তোমার কাছে 0% চান্স রয়েছে। সো এইভাবে তোমাকে প্রশ্নগুলো কী করতে হবে, রিডিং পড়ার সময় সহজ কঠিন মাধ্যম এইগুলো কী করতে হবে, সহজভাবে তোমাকে কী করতে হবে, অ্যানালাইজ করে নিতে হবে প্রশ্ন রিডিং পড়ার সময়, ঠিক আছে। সো এখন দিয়ে স্টুডেন্ট দেখো, তুমি যেগুলো 100% সহজ করে নিয়েছো বা পড়েছো, যে তুমি জানো যে এগুলো তুমি একেবারেই পারবে 100% শিওর, সেগুলো তুমি আগে কী করবে, সেগুলো দেখানোর চেষ্টা করবে। আবারও তোমাদের সুন্দর করে বলে দেই, যেগুলো তুমি 100% শিওর যে পারছো বা এই প্রশ্ন তোমার কাছে কমন রয়েছে, সেটা কী করবে, আগে দাগানোর ট্রাই করবে। কী করবে, আগে দাগাবা, ঠিক আছে। এতে কি হবে, তোমার যে কনফিডেন্স বাড়বে, তোমার কনফিডেন্স লেভেল বাড়বে, তুমি বুঝতে পারবে যে তুমি প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারছো। এতে করে কঠিন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি খুব সহজে দিতে পারবে। কিন্তু তুমি যদি মনে করো যে কঠিন প্রশ্ন তুমি আগে দাগানো শুরু করেছো, এতে কি হবে, তোমার মনোবল দুর্বল হয়ে যাবে, তোমার স্ট্যামিনা কাজ করবে না। কারণ তুমি যখন 1 থেকে 2টা প্রশ্নের উত্তর অ্যান্সার করতে পারবে না সঠিকভাবে বা শিওরলি করতে পারবে না, তখন তোমার জানা প্রশ্ন উত্তরগুলো কিন্তু তুমি কিন্তু ভুল করে চলে আসবে। এই জন্য বলবো, আগে যেটা পারবে 100% সেইটা দাগানোর ট্রাই করবে, ঠিক আছে। অবশ্যই এটা আগে দাগাবে, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে অ্যাপটিটিউড টেস্ট, যে প্রশ্নেই থাকুক না কেন তুমি সেটা আগে কী করবে, অবশ্যই দাগাবে সেটা 100%। তারপরে দ্বিতীয় স্টোরিতে তোমাকে বলেছি যে এটা 50% তুমি পারবে। এই 50% তুমি কীভাবে নির্ণয় করবে, তোমাকে চারটি অপশন দেওয়া হবে। এই 4টি অপশনের ভিতর তোমাকে যে প্রশ্নটি করা হয়েছে ওই প্রশ্নের উত্তর যেটা নয় সেটি তুমি আগে ক্রস করে দাও। এতে কি হলো, তোমার 3টি অপশন বাঁচলো। আবার তুমি দেখবা যে এই 3টি অপশনের ভিতর ওই প্রশ্নের সাথে রিলেটেড নয় এমন কথা কোনটি রয়েছে ওটাকে ক্রস করো। ক্রস করলে কি হলো, তোমার কাছে আরও 2টি অপশন থাকলো। এই 2টি অপশনের মানেই হচ্ছে যে কোনো একটা হবে, তার মানে তোমার কাছে 50% চান্স রয়েছে। সো তুমি এই 50%-এর যে কোনো একটা দিলেই তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না। সো এই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যান্সার পাওয়ার সম্ভাবনাটা তোমার বেশি থাকলো। সো এইভাবে দাগাইলে তোমার কিন্তু সহজ হবে। শেষের দিকে তুমি কি করবে, যে প্রশ্নগুলো তোমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে ওগুলো তুমি শেষের দিকে রাখবে। এতে করে কি হবে, যখন তুমি সময়টা অনেকটা মেনটেন করতে পারবে, সময় যদি তোমার হাতে থাকে, তখন তুমি সেই ম্যাথগুলো বা সেই এমসিকিউগুলো তখন তুমি কি করবা, ধীরে ধীরে করার চেষ্টা করবা, ঠান্ডা মাথায় করার চেষ্টা করবা, তাহলে কঠিন বিষয়টাও তোমার কাছে সহজ হয়ে আসবে। আবার একটি বিষয় মনে রাখবে, সব সময় সকল বিষয়গুলোকে কি করা যাবে না, কঠিন মনে করা যাবে না। যে প্রশ্নটা সহজ রয়েছে সহজভাবে নিবে, যে প্রশ্নটা কঠিন আছে কঠিনভাবেই নিবে, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি 100% ফলাফল অর্জন করতে পারবে। এবার দেখো 4 নাম্বার রয়েছে, আগে যে সাবজেক্ট টাচ করব। এখন কথা হচ্ছে, যেহেতু তোমাদের 6টি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, কয়টি সাবজেক্টে, 6টি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। প্রশ্নটা এখন বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, কোনটা দিয়ে শুরু হবে তা বলা যাচ্ছে না। সো ডি স্টুডেন্ট, যেটা দিয়েই শুরু হোক বা যে সাবজেক্ট দিয়ে কী হবে শুরু হোক না কেন, তোমাকে কি করতে হবে, ঠিক আছে, তোমাকে কি করতে হবে, যে সাবজেক্টের প্রশ্ন তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটা কি করবে, আগে দাগাবা, ঠিক আছে। সেটা যদি বাংলা হয় তাহলে তুমি বাংলা টাচ করবা, সেটা যদি ইংলিশ হয় তাহলে তুমি ইংলিশ টাচ করবা, ম্যাথ হলে ম্যাথ, রসায়ন হলে রসায়ন, ফিজিক্স হলে ফিজিক্স, অ্যাপটিটিউড টেস্ট হলে অ্যাপটিটিউড টাচ করবা, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, তোমার যে প্রশ্নটা সহজ হচ্ছে তুমি সেটা আগে আগে দাগানোর চেষ্টা করবা এবং 100% যেটা পারবা সেটাই আগে দাগাবা। তারপরে এখন যে প্রশ্নগুলো পারছো না বা যে সাবজেক্টের প্রশ্নগুলো পারছো না, ওই সাবজেক্টটা তুমি কি করবা, ধীরে ধীরে শেষের দিকে করার ট্রাই করবা, তাহলে তুমি কিন্তু 100% সফল হবে, ঠিক আছে। এরপর 5 নাম্বার হচ্ছে, প্রশ্ন সারা যাবে না, অর্থাৎ যে উইদাউট প্রশ্ন, অর্থাৎ তুমি কোনো প্রশ্ন কি করে আসবে না, ছেড়ে আসবে না। যদি ওটা আন্দাজে ঢিল দিতে হয় তাও তুমি দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের কাট মার্ক নেই, ঠিক আছে। কারণ কাট মার্ক নেই, তার মানে তুমি যদি প্রশ্নে ভুলও করে থাকো তাহলে তোমার মার্ক কেটে যাবে না, ঠিক আছে। তার মানে তুমি যে কয়টা রাইট করবে, ঠিক আছে, যে কয়টা তোমার হবে অতগুলোই তুমি নাম্বার পাবা, আর যেগুলো ভুল করবা সেগুলোর জন্য তোমার নাম্বার কেটে যাবে না, সেগুলোর জন্য হয়তো তোমার যেটা নাম্বার পাওয়ার কথা ছিল সেই নাম্বারটা তুমি পাচ্ছ না, ঠিক আছে। এই বিষয়টা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। কোনো প্রশ্ন কী করা যাবে না, ছেড়ে আসা যাবে না। এবার দেখো 6 নাম্বার বলছে, পাশের জন বা বন্ধুকে বিশ্বাস করা যাবে না। আবারও বলছি,
পাশের জন বা বন্ধুকে বিশ্বাস করা যাবে না। পাশের জন যদি পরিচিত হয় একজন বা তোমার যদি বন্ধুও থাকে তাকেও কী করা যাবে না, বিশ্বাস করা যাবে না। কেন করা যাবে না বিষয়টা মনে রাখো ডিয়ার স্টুডেন্ট। তোমার বন্ধু বলতে পারে হয়তো আমি সকালে এই প্রশ্নটি দেখে আসছি, 100% শিওর এটার আমি অ্যান্সার জানি, তুমি এটাই দাগাও। কিন্তু পরবর্তীতে তুমি এসে দেখবে যে তোমার বন্ধুটি তোমাকে ভুল বলে দিয়েছে বা তোমার প্রশ্নটির অ্যান্সার ভুল হয়েছে বা কোনোভাবে ভুল হতে পারে। সো অ্যাডমিশন টেস্টে তুমি অবশ্যই কাউকে বিশ্বাস করবে না। তোমার মাথায় যেটা আসবে, তুমি যেটা শিওর জানো, সেই প্রশ্নের অ্যান্সারটা তুমি দেওয়ার চেষ্টা করবে। আশা করি তুমি বুঝতে পারছো। তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কিছু বন্ধু থাকে যারা আসলেই ভরসার যোগ্য বা তোমার বিশ্বাসটা রাখতে পারে, তাদেরকে অবশ্যই বিশ্বাস করা যায়, বাট যে কাউকে তুমি বিশ্বাস করবে না। সো আমি বলবো অ্যাডমিশন জার্নিতে কাউকে বিশ্বাস করা থেকে অবশ্যই দূরে থাকবে স্টুডেন্ট, ঠিক আছে? তাড়াহুড়া করা যাবে না বা তাড়াতাড়ি করা যাবে না। প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় প্রশ্ন দেখতে হবে, সম্পূর্ণ প্রশ্ন পড়তে হবে এবং ধীরে ধীরে দাগাইতে হবে। কোনো তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করতে গিয়ে দেখা যাবে তোমার যে জানা বিষয়টা রয়েছে তুমি কিন্তু সেটা কী করেছো, ভুল করে দিয়েছো। সো তাড়াহুড়া করা যাবে না, অবশ্যই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে জেনে বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো 8 নাম্বার, পজিটিভ চিন্তা করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। তার মানে তুমি যখন এমসিকিউ করবে অবশ্যই তোমাকে পজিটিভ চিন্তা করতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না। অবশ্যই পজিটিভ থেকেই তোমার প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই ডিয়ার স্টুডেন্ট তুমি কত পাচ্ছ, তাহলে কিন্তু তুমি খুব সহজেই ৭০-এর ভিতর ৭০ মার্কস পেতে পারো, তাই তো? সো এখন ৭০-এর ভিতর ৭০ মার্কস তোমাকে খুব সহজে তুমি কিন্তু পেতে পারবে, এই নিশ্চয়তা আমি দিতে পারি যদি তুমি এই ট্রিক্সগুলো অবলম্বন করো। এখন চলো স্টুডেন্ট, তুমি তো ৭০-এর ভিতর ৭০ পেয়েছো, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারো তাহলে কিন্তু তুমি কোনোভাবেই ৭০-এর ভিতর ৭০ পাবে না। সো টাইম ম্যানেজমেন্ট তুমি কীভাবে করবে স্টুডেন্ট? টাইম ম্যানেজমেন্টটা তোমাকে অবশ্যই করতে হবে, কারণ তোমার এমসিকিউ থাকবে কয়টা, ৭০টা, ঠিক আছে? এমসিকিউ থাকবে হচ্ছে তোমার ৭০টা থাকবে তোমার হচ্ছে কি এমসিকিউ, কিন্তু তোমার টাইম থাকবে মাত্র ৬০ মিনিট, অর্থাৎ তোমার 10টা এমসিকিউ বেশি রয়েছে, 1 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে? তোমার মিনিট থাকলো, তাহলে তোমার সময় থাকলো হচ্ছে ৬০ মিনিট, অর্থাৎ 1 ঘন্টা, ঠিক আছে? এই 1 ঘন্টার ভিতর তোমাকে ৭০টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। এখন কথা হচ্ছে তুমি বাংলাতে এমসিকিউ যখন অ্যান্সার করবে অবশ্যই যে সাবজেক্টগুলো সহজ রয়েছে, যে সাবজেক্টগুলো তুমি তাড়াতাড়ি পারবে সেই সাবজেক্টগুলো আগে ট্রাই করবে, এতে করে তোমার সময়টা সেভ হবে, ঠিক আছে? সো তুমি বাংলাকে সময় দেবে, অর্থাৎ বাংলা যখন এমসিকিউ করবা 10টা এমসিকিউ থাকবে, এই 10টা এমসিকিউ করার জন্য তোমার সর্বোচ্চ 7 মিনিট ব্যবহার করবে আর সর্বনিম্ন হচ্ছে 5 মিনিট। তুমি 10টা এমসিকিউ 5 মিনিটে সমাধান করার ট্রাই করবে, যদি না হয় তুমি সেখানে 7 মিনিট ব্যবহার করতে পারো। ঠিক তেমনই ইংলিশ প্রশ্নে তোমার 10টা থাকবে, 10টা তোমার 5 মিনিট ব্যবহার করবে, অথবা যদি না পারো তাহলে তুমি 7 মিনিট, 7 মিনিটের বেশি ব্যবহার করা যাবে না। পদার্থও তুমি 7 মিনিট ব্যবহার করবে, রসায়নও 7 মিনিট ব্যবহার করবে। এতে করে কি হলো, তোমার 7 মিনিট করার কারণে তোমার এখানে 40 মিনিট যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার এখানে লেগেছে কত মাত্র 7, 4 সাথে 28 মিনিট লেগেছে। তার মানে তোমার এখানে 12 মিনিট কি রয়েছে, সেভ রয়েছে। 12 মিনিট কিন্তু তুমি কি করতে পারছো, সেভ করতে পারছো। এই যে তুমি 12 মিনিট সেভ করতে পারছো, এই 12 মিনিটটা তুমি কি করবা, এই যে গণিত রয়েছে এই গণিতে তুমি কিছু দিবা আর অ্যাপটিটিউড টেস্টে কিছু দিবা, তাহলে কিন্তু তুমি ফুল মার্ক কমন পেতে পারো, ঠিক আছে? এখন দেখো ম্যাথে রয়েছে এমসিকিউ 20টা। এই ম্যাথে যারা ভালো করবে তারা কিন্তু কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ঠিক আছে, এই সাবজেক্টগুলো পাবে। সো এখন কথা হচ্ছে ম্যাথ যেহেতু রয়েছে, এই ম্যাথ তো আর খুব সহজে করা যায় না, বাট সব ম্যাথ যে কঠিন হবে বিষয়টা এমন না, কিছু কিছু ম্যাথ তো অনেক সহজ হবে। 20টা ম্যাথ সলভ করার জন্য তোমার 20 মিনিটও লাগতে পারে, অথবা তুমি এখানে থেকে 1-2 মার্ক দিতে পারো, অর্থাৎ 21 মিনিটও লাগাইতে পারো, 22 মিনিটও লাগাইতে পারো, ঠিক আছে? সো এই 20 মিনিট তুমি অবশ্যই একটা এমসিকিউ করার জন্য 1 মিনিটের বেশি সময় নিবা না। আবারও বলছি, একটা এমসিকিউ করার জন্য 1 মিনিটের সময় বেশি নিতে পারবে না, ঠিক আছে? সো এই 20 মিনিটের ভিতর তোমাকে অবশ্যই মোটামুটি 15 থেকে 17টা অ্যান্সার করতে হবে। কয়টা? 15 থেকে 17টা এমসিকিউ অ্যান্সার করতে হবে ম্যাথে, শুধুমাত্র ম্যাথের বিষয়টা বললাম, ঠিক আছে? এরপর তুমি সময় পাচ্ছ আরও 10 মিনিট, সেই 10টা তোমাকে অ্যাপটিটিউড টেস্টে কী করতে হবে, দাগাইতে হবে। অ্যাপটিটিউড টেস্ট যদি তোমার কমন থাকে অবশ্যই তুমি সহজে পারবা, যদি কমন না থাকে তুমি এখান থেকে 7 থেকে 8 মিনিট সময় দিতে পারছো। সো তুমি কিন্তু এইভাবে 60টা মিনিট কাভার করতে পারবা ডিয়ার স্টুডেন্ট, খুব সহজেই তুমি কিন্তু যদি 60 মিনিট কাভার করতে পারো তাহলে তুমি 70টা এমসিকিউ দাগায় আসতে পারবা। কিন্তু তুমি যদি 60 মিনিট কাভার করতে না পারো বা 60 মিনিটের যদি তোমার সময় বেশি লেগে যায় তাহলে কিন্তু তুমি 70টা এমসিকিউ কাভার করতে পারবে না, যার কারণে কি হবে, তুমি কিন্তু ফলশ্রুতিতে তোমার জানা অ্যান্সারগুলো ভুল করে আসবা, অথবা তোমার জানা উত্তর ছিল কিন্তু তুমি সময় স্বল্পতার কারণে সঠিক উত্তরটা তুমি কী করতে পারোনি, দিতে পারোনি।
সময় স্বল্পতার কারণে তুমি কিন্তু সঠিক উত্তরটা দিতে পারোনি, যার কারণে তোমার যেখানে ৭০ মার্ক হওয়ার কথা ছিল তুমি কিন্তু সেখানে মোটামুটি 50+ বা 5+ পেয়ে যাচ্ছ। এইটা তোমার কিন্তু সময় হচ্ছে। সো আমি ডিয়ার স্টুডেন্ট বলবো অবশ্যই সময়কে অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট বিষয়টাকে গুরুত্ব দিবা, টাইম ম্যানেজমেন্ট করবা। আবারও বলছি, বাংলাতে সর্বোচ্চ 7 মিনিট, ইংলিশে 7 মিনিট, রসায়নে 7 মিনিট, পদার্থ 7 মিনিট, গণিতে তোমাকে 20 মিনিটই দিতে হবে। অ্যাপটিটিউড টেস্টে তুমি 10-এর ভিতর 10 মিনিট দিতে পারো। হাতে তোমার থাকবে হচ্ছে আর মাত্র 2 মিনিট বেশি থাকে, ঠিক আছে? তুমি যদি আমার এই নিয়মটা ফলো করে তুমি যদি টাইম ম্যানেজমেন্ট করো তাহলে তোমার হাতে থাকবে মাত্র আর 2 মিনিট বেশি। এই 2 মিনিট তুমি কী করবে স্টুডেন্ট? এই 2 মিনিট হচ্ছে তোমার ওই যে প্রশ্নটা পাবে, অর্থাৎ তোমাকে যে একটা OMR শিট দেওয়া হবে, OMR শিটটা দাগাইতে গিয়ে রোল রেজিস্ট্রেশন, ঠিক আছে, এগুলো লিখতে গিয়ে তোমার কিন্তু ওই 2 মিনিটটা খরচ হয়ে যাবে। সো আশা করি তোমার সর্বনিম্ন সময় লাগবে হচ্ছে 58 মিনিট 17টা MCQ দেওয়ার জন্য, 70টা, আর তোমার হাতে থাকবে 2 মিনিট। এই 2 মিনিটে তুমি হচ্ছে OMR শিট কী করবা? পূরণ করবা। আশা করি তুমি বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্ট, এটাই ছিল আমাদের 70 মার্কসের ভিতর 70 মার্কস পাওয়ার সুপার টেকনিক। কীভাবে কমন পেতে হয়, কীভাবে MCQ দাগাইতে হয়, আমি কিন্তু তোমাদের একদম সুপারলি বুঝিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে। পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে, এবং যারা প্রিপারেশন নাওনি তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই কীভাবে পড়তে হয় এই বিষয়টা তুমি অবশ্যই দেখো, যে কমন পাওয়ার জন্য তুমি কীভাবে পড়বে বিষয়গুলো মাথায় রাখো। রিডিং বই পড়তে হবে, চ্যাপ্টার শেষে MCQ করো, বিগত সালের MCQগুলো সলভ করার চেষ্টা করো, বারবার যে পরীক্ষা থেকে এসেছে সেই টপিকগুলো কভার করার চেষ্টা করো, নিজের দুর্বলতাগুলোকে জানার চেষ্টা করো এবং সেটাকে সময় দাও, এবং বিশ্বাস রাখো নিজের প্রতি যে তুমি পারবে, তোমার দ্বারাই এটা করা সম্ভব। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দিও, তাহলে আমিও উপকৃত হব, তোমরাও উপকৃত হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।